নমস্কার। ইভিএম মেশিনের ভোট কিভাবে গোনা হয় এ নিয়ে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম। অনেকেই ওই ভিডিওটা দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, আর এর পাশাপাশি আমাদের খুব প্রশংসাও করেছেন। এর জন্য সবাইকে আরো একবার ধন্যবাদ। যদিও এই ভোট গণনা নিয়ে আরো বিভিন্ন বিষয় বলার বা বোঝানোর বাকি ছিল, যেগুলো অনেকেই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে বোঝানোর কথা বলেছেন। তো ওই বিষয়গুলোই আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনাদের বিভিন্ন কমেন্ট থেকে আমি কিছু পয়েন্ট স্পেসিফাই করেছি যে এই পয়েন্টগুলো বোঝানো প্রয়োজন। যেমন, এই ভিভিপ্যাটের কাগজ কখন গোনা হয় বা কিভাবে গোনা হয়, এরপর একটা ইভিএম মেশিনে কতগুলো ভোট স্টোর থাকতে পারে, তারপর পোস্টাল ব্যালট যে ভোটগুলো হয় সেগুলোই বা গোনা হয় কিভাবে বা কখন গোনা হয়, তারপর এই কাউন্টিং এর সময় কি 14টা টেবিলে ব্যবহার হয়, তারপর একটা পয়েন্ট আছে মাইক্রো অবজারভারের এখানে কাজ কি, তারপর কাউন্টিং এর সময় বাইরে কতজন এজেন্ট থাকে, মানে পার্টির এজেন্ট কতজন থাকে সেই বিষয়টা। আচ্ছা, তারপর এখনকার পুরো সিস্টেমই তো ডিজিটাল, তাহলে ভোট কাউন্টিং এর এই সিস্টেমটা পুরোটা ডিজিটালাইজড করে দিলেই তো হয়ে যায়। তারপর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে ফাইনাল গণনার পর যদি রেজাল্ট দুটো ক্যান্ডিডেটের বা তিনটে ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেম হয়ে যায়, সেক্ষেত্রে কি করা হয়, ওই পয়েন্টটাও আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তারপর একটা পয়েন্ট আছে যে কন্ট্রোল ইউনিটে ভোট স্টোর হয় কিভাবে। আর লাস্ট একটা পয়েন্ট হলো যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সিট হলো টোটাল 294, তাহলে 148টা প্লাস সিট কেউ যদি না পায় সেক্ষেত্রে কি সরকার গঠন হবে না, এইরকম একটা বিষয়। তো এই সমস্ত পয়েন্টই আমি আপনাদের বুঝিয়ে দেবো। প্রথমে বলি যে একটা ইভিএম মেশিনে ম্যাক্সিমাম কটা ভোট স্টোর হতে পারে। তো ইভিএম মেশিন হচ্ছে পুরো মেশিনগুলোর একটা সেট। কি হয়, এখানে নর্মালি 3টে মেশিন থাকে। এইটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট, এটাকে বলা হয় ভিভিপ্যাট, আর আরেকটাকে বলা হয় ব্যালট ইউনিট। এইখানে ক্যান্ডিডেটদের নাম শো করা থাকে, আমরা আমাদের পছন্দ মতো এইখানে ডান দিকে যে বোতামগুলো থাকে সেই বোতামগুলো চেপে ওই ক্যান্ডিডেটকে ভোট দিই। আর যখনই ওই ক্যান্ডিডেটকে ভোট দিই তার নামের একটা স্লিপ এই ভিভিপ্যাটের মাধ্যমে এখানে দেখা যায়, দেখে নিচে পড়ে যায়। আমরা যখন ভোট দিতে যাই তখন ওই ভোটিং কম্পার্টমেন্টের ভেতর যেখানে এই মেশিনটা রাখা থাকে তার পাশে এই মেশিনটাও থাকে, অর্থাৎ যে টেবিলে আমরা ভোট দিই সেই টেবিলে এই দুটো মেশিন রাখা হয়। আর এই মেশিনটা থাকে হলো, দেখবেন যে আপনার হাতে কালি লাগাবে তার কাছেই এই মেশিনটা থাকে, এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। আমরা যে ভোট দিই সেটা এই কন্ট্রোল ইউনিটের ভেতরে ডিজিটালি স্টোর থাকে, আর এটাতে বর্তমানে এখন 2000 পর্যন্ত ভোট ম্যাক্সিমাম স্টোর থাকতে পারে। তবে আগের মডেলের যে কন্ট্রোল ইউনিটগুলো ছিল সেগুলোতে ম্যাক্সিমাম 3840টা ভোট স্টোর করে রাখতে পারতো। তো এখন যে মেশিন ব্যবহার হয় সেটাতে ম্যাক্সিমাম 2000 পর্যন্ত ভোট স্টোর থাকে। আর এই পুরো সিস্টেমটা বা এই পুরো তিনটের অ্যাসেম্বলিকে একসাথে বলা হয় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। এরপরে যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো যে টোটাল এতে কি 14টা টেবিলই থাকে একটা ভোটিং কাউন্টারে। হ্যাঁ, ম্যাক্সিমাম 14টাই টেবিল থাকতে পারে। ইলেকশন কমিশনের যা গাইডলাইন বা যে নিয়ম নীতি আছে সেই হিসাবে একটা গণনা কেন্দ্রে টোটাল একটা বড় হল মতো হয়। এই হলের ভেতর ভোট গণনা করার জন্য 14টা টেবিল থাকে, আর একসাথে 14টা বুথের গণনা হয়। ওই 14টা বুথের একসাথে গণনাকেই বলা হয় এক একটা রাউন্ড। এবার এই 14টা টেবিল কিভাবে সাজানো থাকে, এদিকে 7টা, 1 2 14টা টেবিল এইভাবে সাজানো থাকে, এদিকে 7টা এদিকে 7টা। এইখানে একটা ব্যারিকেড মতো দেওয়া থাকে, এই ব্যারিকেডের বাইরে এইখানে পার্টির এজেন্টরা দাঁড়িয়ে থাকে, তারা এই কোন টেবিলে কিভাবে কি গণনা হচ্ছে সেটা দেখতে পারে। তো এদিকে যেরকম পলিটিক্যাল পার্টির এজেন্টদের দাঁড়ানোর জায়গা থাকে, ঠিক একইভাবে এই পাশেও পলিটিক্যাল পার্টির এজেন্টদের দাঁড়ানোর জায়গা থাকে। এখন যদি টেবিলের সংখ্যা ইলেকশন কমিশন চায় 14টার কমও রাখতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 14টাই থাকবে। এবার একটা পয়েন্ট বলি যে এইখানে তো পার্টির এজেন্টরা থাকে, তো পার্টির কতজন এজেন্ট থাকবে। তো নর্মালি যেটা দেখা যায় যে এই রাস্তা দিয়ে সব সময় যে প্রার্থী মানে যে ক্যান্ডিডেট হিসেবে ভোটে দাঁড়িয়েছে তারা সব সময় এখান থেকে ঘুরতে থাকে। আর এই যে 14টা টেবিলে কি হবে, 14টা বুথের গণনা হবে, ফলে প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেক পার্টির হয়ে একজন করে এজেন্ট এই এরিয়াতে থাকে। আমি আরো একটু ভালো করে বোঝানোর জন্য ধরলাম টোটাল 3জন ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট পি, ক্যান্ডিডেট জেড আর ক্যান্ডিডেট এল।
তাহলে এরা তিনটে পার্টির থেকে থাকবে, তাহলে প্রত্যেকটা টেবিলেই এই তিনটে পার্টির একজন করে এজেন্ট থাকবে। তাহলে যদি প্রত্যেকটা টেবিলে তিনজন করে পার্টির এজেন্ট থাকে, টোটাল টেবিল হলো 14টা এবং 14 × 3 মানে 42। তাহলে এই করিডোরে টোটাল 42 জন পার্টির এজেন্ট থাকার কথা। তবে পারমিশন নিয়ে হয়তো 42 জনের বেশি এজেন্ট থাকতেও পারে। এখন এই এজেন্টরা কি করে? এজেন্টরা ধরলাম এই একটা টেবিলে, তাহলে এই একটা টেবিলে টোটাল তিনটে পার্টির থেকে তিনজন এজেন্ট রয়েছে। এই তিনজন এজেন্টই এই টেবিলে কোন কোন কাজ হচ্ছে, কোন কোন পার্টির হয়ে কটা ভোট কাউন্ট হচ্ছে, এই সমস্ত কিছু এই এজেন্টরা নোট করে। তো এই রকমটা হয়। এবারে বলি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কি হয়। তবে প্রথমে বলে যে পোস্টাল ব্যালট বিষয়টা কি। আমরা তো নর্মালি কোনো বুথে গিয়ে ভোট দিই, কিন্তু অনেকের ক্ষেত্রে এইরকম সিচুয়েশন হয় যে নিজের বুথে গিয়ে ভোট দিতে পারে না। ধরলাম আমি একজন সিআরপিএফ এর কর্মী, তাহলে ভোটের সময় আমাকে অন্য কোথাও হয়তো ডিউটি দিতে হলো। এখন আমার এখানে যখন ভোট হচ্ছে, আমি তো ফিজিক্যালি এখানে এসে আর ভোট দিতে পারছি না। সেক্ষেত্রে কি করা হবে, আমি যেখানে ডিউটিতে আছি আমাকে এই ইলেকশনের আগে আগে ইলেকশন কমিশনকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এই জায়গায় ডিউটিতে আছি, আমার ভোটটা আমি পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে চাই। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন আমার নামে একটা পোস্টাল ব্যালট ইস্যু করবে। এবার এই পোস্টাল ব্যালটটা দেখতে কেমন, এটা নর্মাল একটা স্লিপের মতন। এইরকম একটা স্লিপ হয়, এইখানে আমার কেন্দ্রে যে ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে তাদের নাম লেখা থাকে, পাশে তাদের সিম্বলগুলো দেওয়া থাকে। এটাকেই বলা হয় পোস্টাল ব্যালট। আমাকে এর ওপর একটা স্ট্যাম্প মারতে হয় যে আমি কাকে ভোট দিতে চাই, তাহলে তার চিহ্নের ওপর একটা স্ট্যাম্প মেরে দিতে হবে। স্ট্যাম্প মেরে এটা আমাকে বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে এইভাবেই ভোট হয়। এবার এই পোস্টাল ব্যালটের মাধ্যমে কারা ভোট দিতে পারে, ওই যেমনটা বললাম যে যারা ফিজিক্যালি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না, অর্থাৎ যারা বাইরে কোনো কাজ করে বা অনেক বয়স্ক কোনো ব্যক্তি, সিনিয়র সিটিজেন যারা হয়। আমরা মাঝে মধ্যে শুনেছি না যে যারা অনেক বয়স্ক, যারা ভোট দিতে যেতে পারবে না, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসবে। তো ওই ভোটটা নেওয়া হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে। তাহলে পোস্টাল ব্যালটে ভোটের সিস্টেমটা আশা করি বোঝা গেল। এবার আমি বলি যে পোস্টাল ব্যালটের ভোটটা কিভাবে আর কখন গোনা হয়। তো এই টেবিলে যখন আমাদের এই কাউন্টিং শুরু হচ্ছে, এর অনেক আগেই পোস্টাল ভোট গুনে নেওয়া হয় যে কোন কোন বুথে আমার পোস্টাল ভোট পড়েছে। এইখানে আরো দুটো টেবিল থাকে, সেটা পোস্টাল ভোট গোনার জন্য। এই টেবিলগুলোতে ভোটের কাউন্টিং শুরু হওয়ার আগেই এই দুটো টেবিলে পোস্টাল ভোট গুনে নেওয়া হয় যে কোন বুথে কোন পার্টির রেসপেক্টে কতগুলো ভোট পড়েছে, এবং সেগুলো আলাদা করে রেকর্ডও রাখা হয়। তবে এখানে একটা কথা বলে রাখি যে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে কোন ব্যক্তি কাকে ভোট দিয়েছে এই বিষয়টা কিন্তু ডিসক্লোজ করা হয় না। শুধুমাত্র পার্টির এগেইনস্টে কটা ভোট পড়েছে টোটাল, সেটাই ডিসক্লোজ করা হয়। তো পোস্টাল ব্যালটের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এরপরে একটা পয়েন্ট আসি যে মাইক্রো অবজারভারের কাজ কি। আচ্ছা, আমি যদি এখান থেকে যে কোনো একটা টেবিল নিয়ে নিই, ধরলাম এটা হচ্ছে 3 নম্বর টেবিলটা, তাহলে এই 3 নম্বর টেবিলে অ্যাকচুয়ালি কে কে বসে থাকে, এই টেবিলে তিনজন বসে থাকে। একজন হলো কাউন্টিং সুপারভাইজার, একজন হলো কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, আর আরেকজন হলো মাইক্রো অবজারভার। এই তিনজনের আলাদা আলাদা কাজ আছে। কাউন্টিং এর সমস্ত কাজ এই কাউন্টিং সুপারভাইজার করেন, তবে এনাকে কাজে অ্যাসিস্ট করার জন্য মানে হেল্প করার জন্য কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকেন। এক অর্থে এই দুজন মিলে এই টেবিলের ভোটটা কাউন্ট করেন, এবং এই টেবিলে ভোট সংক্রান্ত যত ডেটা নোট করার দরকার এই দুজন সেটাও করেন। তাহলে মাইক্রো অবজারভারের কাজ কি? মাইক্রো অবজারভারের কাজ হলো এই টেবিলের সমস্ত ডেটা আবারও নোট করা এবং অনেক খুঁটিখাটি বিষয়গুলোও নোট করা। এই দুজন মিলে যে ডেটা রেকর্ড করছেন, মাইক্রো অবজারভার আলাদা করে একটা ডেটা রেকর্ড করেন, পরে এই দুটো ডেটা মিলিয়ে ফাইনাল সাবমিশন করা হয়। খুব সহজ অর্থে একটা টেবিলের সমস্ত ডেটাকে ভেরিফাই করার কাজই হলো এই মাইক্রো অবজারভারের। এখানে যে 14টা টেবিল থাকে, এর প্রত্যেকটা টেবিলেই একজন করে টোটাল 14 জন মাইক্রো অবজারভার থাকে। যদি এই গণনা কেন্দ্রে মাইক্রো অবজারভার 14 জনই থাকে, সেক্ষেত্রে বলা হয় যে এটা একটা মাইক্রো অবজারভার কাউন্টিং। আর যদি মাইক্রো অবজারভার এখানে না থাকে, সেক্ষেত্রে বলা হয় এটাকে নর্মাল কাউন্টিং। এরপর একটা পয়েন্ট বলি, একজন কমেন্ট করেছিলেন যে সবকিছু যখন ডিজিটাল, তাহলে এটাকেও ডিজিটালাইজড করে দিলেই তো হয় পুরোপুরি। দেখুন, এখানে একটা বিষয় বলি, আপনি বা আমি হয়তো ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে খুব পরিচিত, কিন্তু রাজ্যের বা দেশের সমস্ত মানুষ কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে এতটাও অভ্যস্ত নয়। তারা কিন্তু এখনো এই সিস্টেমটাকেই খুব ভালো বোঝে।
এই জন্যই হয়তো এই সিস্টেমটা এখনো অতটা ডিজিটালাইজ করা হয়নি। এই বিষয়টাতে এটা আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত, তবে অ্যাকচুয়াল কারণ এটা অন্য কারণ হতে পারে। এরপরে একটা পয়েন্ট বলি নোটার ব্যাপারে। এর আগের ভিডিওতে আমি যে 4জন ক্যান্ডিডেটের নাম উল্লেখ করেছিলাম তাতে আমি নোটাটা উল্লেখ করিনি। দেখুন, এই যে ব্যালট ইউনিট থাকে এখানে যতজন প্রার্থী থাকুক না কেন লাস্টে নোটা থাকেই। ধরলাম এখানে টোটাল 9জন প্রার্থী রয়েছে, তাহলে 9জন প্রার্থীর নাম পরপর লেখা থাকে আর লাস্টে নোটা বলে একটি অপশন থাকেই। এটা সমস্ত ব্যালট ইউনিটের ক্ষেত্রেই থাকে, সমস্ত ব্যালট ইউনিটেও থাকে, সমস্ত পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও লাস্টে এই নোটা অপশনটা থাকে। এরপরে একটা পয়েন্ট বলি যে ফাইনাল রাউন্ডের পর সমস্ত গণনার পর যদি দেখা যায় যে দুজন ক্যান্ডিডেট যারা সব থেকে বেশি রয়েছে এবং তাদের ভোটের পরিমাণ সেম, সেক্ষেত্রে কি করা হবে? এই ক্ষেত্রে লটারি বা টস হয়। তবে তার আগে আরো কিছু বিষয় আছে। এই যে গণনা কেন্দ্রের ব্যাপারটা তো বললাম, এইখানে কারা কারা থাকবে সেটাও বললাম, এইখানে দুটো পোস্টাল ব্যালট কাউন্টিং এর জন্য টেবিল থাকবে সেটাও বললাম। আচ্ছা, এবার এর ভেতরে আরো একজন অফিসার থাকে যাকে বলা হয় রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, আরও বা এআরও। এই সমস্ত কাউন্টিং ঠিকঠাক করে হচ্ছে কিনা পুরো প্রসেসের ইনচার্জ হলেন বা সমস্ত কিছুর হেড হলেন রিটার্নিং অফিসার যাকে বলা হয় আরও। এর ভেতরে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য এই আরওর পারমিশন নিতে হয়। এবার ধরলাম যে কাউন্টিং এর পর দুজন ক্যান্ডিডেট তাদের ভোটের পরিমাণ সেম সেম হয়ে গেল। এই ক্ষেত্রে এই রিটার্নিং অফিসার একদম সকাল থেকে যে গণনা হয়েছে আবারও সেই গণনা করার একটা অর্ডার দেন। অর্থাৎ পুরো যে গণনা হলো বা পুরো যে কাউন্টিং হলো এই পুরো কাউন্টিংটার আবারও রিকাউন্টিং হবে, অর্থাৎ পুনরায় গণনা হবে। এই বিধানসভা বা এই লোকসভা ক্ষেত্রে যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথের জন্য আবারও কাউন্টিং হবে। যদি আবারও কাউন্টিং করার পর দেখা যায় যে দুজন ক্যান্ডিডেটের ভোটের পরিমাণ সেম অথচ এদের দুজনের ভোটে সব থেকে বেশি, সেক্ষেত্রে এই রিটার্নিং অফিসার যে ক্যান্ডিডেটরা আছে তাদের মতামত নিয়েই লটারি বা টসের ব্যবস্থা করে। এখন ওই লটারি বা টসে যে জিতে যায় সেই প্রার্থীকেই এখানে বিজয়ী বলে ধরা হয়। এবার একটা বিষয় বলি, এতদিন পর্যন্ত পুরো ভারত জুড়ে যত বিধানসভা বা যত লোকসভা নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই এই রকম টাই কন্ডিশন আসেনি। বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই রকম টাই কন্ডিশন নর্মালি আসে না। এটা আসে নর্মালি পঞ্চায়েত বা পৌরসভা ইলেকশনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল দিই, 2017 সালে মথুরা, বৃন্দাবন আর বোম্বে মিউনিসিপ্যালিটিতে ভোট হওয়ার সময় সেখানে এই রকম টাই কন্ডিশন এসেছিল আর সেটাও সমাধান হয়েছিল ওই টসের মাধ্যমে। তাহলে এই ব্যাপারটাও গেল। এরপরে একটা পয়েন্ট আছে যে কন্ট্রোল ইউনিটে ভোট স্টোর হয় কিভাবে, এর জন্য কোনো বাইনারি কোড থাকে। দেখো এই পুরো সিস্টেমটাই ডিজিটাল সিস্টেম। ওই মেশিনের ভেতর ছোট্ট একটা মেমোরি চিপ থাকে আর পুরোটাই হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। আমাদের ফোন যেরকম বিভিন্ন সফটওয়্যারে চলে ওই মেশিনটাও একটা ছোট্ট সফটওয়্যারে চলে। এরপরে একটা পয়েন্ট বলে যে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে কোনো একটা পার্টি যদি 148টা বা তার বেশি সিট না পায় সেক্ষেত্রে কি সরকার গঠন হবে না? হবে, সেক্ষেত্রেও সরকার গঠন হবে। আমি ধরলাম এখানে 5টা পার্টি রয়েছে, পার্টি জেড, এল, কে, কিউ, আর। এবার পশ্চিমবঙ্গে যত গণনা কেন্দ্র আছে সমস্ত গণনা কেন্দ্রে ফাইনাল রাউন্ড গণনার পর দেখা গেল যে এই জেড পার্টি 30টা জায়গায় জিতেছে, এল পার্টি 19টা জায়গায় জিতেছে, কে পার্টি 115 জায়গায় জিতেছে, কিউ পার্টি 110 জায়গায় জিতেছে আর আর পার্টি 20 জায়গায় জিতেছে। এবার কি হবে, এই যারা বিজয়ী প্রার্থী এরা প্রত্যেকেই কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার এখন একটা অংশ, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এমএলএ। এরা জিতে যাওয়া মানে এরা সবাই এখন পশ্চিমবঙ্গের এমএলএ। এবার সরকার গঠন কিভাবে হবে, এরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ বিধানসভাতে গিয়ে বসবেন। এবার বিধানসভার একজন চিফ থাকেন যাকে বলা হয় বিধানসভার স্পিকার। স্পিকার এর ভেতর যে পার্টি সব থেকে বেশি ভোট পেয়েছে তাকে একটা অর্ডার দেবে। তাহলে সব থেকে বেশি কে পেয়েছে? কে। বিধানসভার ওই স্পিকার কে পার্টিকে বলবে যে আপনি অন্যান্য পার্টির সাথে জোট করুন, অন্যান্য পার্টির সাথে কথাবার্তা বলে তাদেরকে আপনার সাথে জোট করিয়ে টোটাল আমাকে 148 জন মিনিমাম এমএলএ দেখান, যে এই 148 জন এমএলএ এই কে পার্টির ফেভারে রয়েছে। এর জন্য স্পিকার কে কে কিছু দিনের সময় দেবেন। এবার এই সময়ের ভেতর কে অন্যান্য পার্টির সাথে জোট করে নেবে। ধরলাম এই কে পার্টি জেড, এল আর আর
এই তিনটে পার্টির মেম্বারদের সাথেই মানে তিনটে পার্টির এমএলএ দের সাথেই জোট করতে গেলেন, কিন্তু এর ভেতর এল পার্টি অ্যাকসেপ্ট করলো না, আর পার্টি অ্যাকসেপ্ট করলো না। এই 30 জন এমএলএ এই কে এর সাথে জুড়ে গেল। তাহলে জেড আর কে যদি একসাথে জোট করে নেয়, সেক্ষেত্রে এদের টোটাল মেম্বার সংখ্যা কত হয়ে যাবে? 115 প্লাস 30 মানে 145। তাহলে কে আর জেড এটা মিলে টোটাল এমএলএ কতজন হচ্ছে? 145। কিন্তু স্পিকার বলেছে 148 হতে হবে। এখন কে আর জেড মিলে যেহেতু 148 হয়নি, ফলে এই দুজনের আর সরকার গঠন হবে না। এরপরে স্পিকার পরবর্তী যে সব থেকে বেশি ভোট পেয়েছে তাকে একটা সুযোগ দেবে। তাহলে এরপরে কে আছে? কিউ। তাহলে কিউ কে সুযোগ দেবে। তাহলে স্পিকার কিউ কে বলবে যে আপনিও মিনিমাম 48টা এমএলএ আপনাকে দেখান যারা আপনার সমর্থনে রয়েছে। তো এই হিসাবে কিউ হয়তো বাকি সবার সাথে কনসাল্ট করলো। কিউ হয়তো বাকি সবার সাথে কনসাল্ট করে দেখলো যে এই 30টা এমএলএ এও আমার ফেভারে থাকবে, এই 19টা এমএলএ এও আমার ফেভারে থাকবে। তাহলে কিউ জেড আর এল এই দুজনের সাথে জোট করে টোটাল এমএলএ সেট করে নিল। তাহলে এটা যোগ করলে কত আসবে? কিউ প্লাস জেড প্লাস এল, এটা করলে কত হয়? 110 প্লাস 30 প্লাস 19 সমান সমান কত? 159। তাহলে এই তিনটে পার্টি মিলে টোটাল এমএলএ কত হয়ে গেল? 159। অর্থাৎ এই 159 জনই এই কিউ পার্টির ফেভারে রয়েছে। তো এক্ষেত্রে স্পিকার বলবে যে আপনাদের এই তিনটি পার্টির দ্বারা একটা জোট সরকার গঠন হবে। তাহলে সরকার গঠনের এইটা হচ্ছে প্রসেস। তো এই ব্যাপারটাও আশা করি বোঝা গেল। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা জানার জন্য আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন যে ভিভিপ্যাটের কাগজ কিভাবে গোনা হয় বা ভোটার স্লিপ কিভাবে গোনা হয়। আমরা এই যে ব্যালট ইউনিটের মাধ্যমে ভোট দিই, এর ফলে এই ভিভিপ্যাটের ভেতর কিছু কাগজ পড়ে, ওই কাগজগুলোকে বলা হয় ভোটার স্লিপ। তো এই ভিভিপ্যাটের গণনা মানেই হলো ওই ভোটার স্লিপের গণনা। এবার এই গণনা কখন হয়? এই সমস্ত টেবিলে ফাইনাল রাউন্ড শেষ হয়ে যাবে, সমস্ত টেবিলে সমস্ত রাউন্ডের গণনা শেষ হয়ে যাবে, তারপর এই ভিভিপ্যাটের গণনাটা হয়। আর সেটা কোথায় হয়? এই যে দুটো টেবিল থাকে বললাম, এই দুটো টেবিলে এই ভিভিপ্যাটের গণনা হয়। কোনো একটা বিধানসভা বা কোনো একটা লোকসভা কেন্দ্রে যতগুলো বুথ আছে তার ভেতর যে কোনো 5টা বুথের এই ভিভিপ্যাট নিয়ে আসা হয়। আচ্ছা, এই 5টা বুথ কে ডিসাইড করে? অর্থাৎ কোন 5টা বুথের ভিভিপ্যাট আনা হবে সেটা কে সিদ্ধান্ত নেয়? সেটা ফাইনাল সিদ্ধান্ত নেয় এই রিটার্নিং অফিসার। তবে ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে এখানে যে ক্যান্ডিডেটরা থাকে, অর্থাৎ ভোটে দাঁড়িয়েছে এইরকম যে সমস্ত প্রার্থীরা থাকে, তাদের মতামত নিয়েই রিটার্নিং অফিসার ফাইনাল এই সিদ্ধান্তটা নেন। এবার যে কোনো 5টা ভিভিপ্যাট আনা হলো। ধরলাম একটা বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে 160টা বুথ, তাহলে এর ভেতর যে কোনো 5টা বুথের ভিভিপ্যাট আনা হবে। ধরলাম 15 নম্বর বুথ আনা হলো, 21 নম্বর বুথের মেশিন আনা হলো, 109 নম্বর বুথের মেশিন আনা হলো, 142 নম্বর বুথের মেশিন আনা হলো, আর 160 নম্বর বুথের মেশিন আনা হলো। তো এই 5টা বুথের ভিভিপ্যাট আনা হবে। এবার এর ভেতর যে কোনো একটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিই। ধরলাম 21 নম্বর বুথের ভিভিপ্যাট কিভাবে কাউন্ট হবে সেটা বলি। কি হয়? একটা বড় বাক্স বা ঝুড়ি মতন থাকে, এরকম একটা স্কোয়ার টাইপের ঝুড়ি হয়। এই একটা ঝুড়ি হলো, এই ঝুড়ির ভেতর বিভিন্ন আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা থাকে। কোনো একটা ড্রয়ারে যেরকম আলাদা আলাদা কম্পার্টমেন্ট বা আলাদা আলাদা শেলফ করা থাকে, ঠিক খানিকটা সেই রকম। এবার ধরলাম যে এই বিধানসভা কেন্দ্রে 7 জন প্রার্থী দাঁড়িয়েছে, তাহলে এইখানে টোটাল 7টা ঘর থাকবে, 7 আর একটা 8। যতজন প্রার্থী তার থেকে একটা এক্সট্রা কম্পার্টমেন্ট রাখা হবে, সেই কম্পার্টমেন্টটা হলো নোটার কম্পার্টমেন্ট। এবার ওই যে 7 জন ক্যান্ডিডেটের কথা বললাম, ওই 7 জন ক্যান্ডিডেট ধরলাম কে কে আছে? জেড, পি, এল, আর, ডাব্লিউ, কিউ, এম। এই 7 জন ক্যান্ডিডেট ওই বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছে। তাহলে এই প্রত্যেকের নামে আলাদা আলাদা করে একটা কম্পার্টমেন্ট থাকবে এবং এই কম্পার্টমেন্টে এদের নামও লেখা থাকবে, অর্থাৎ তাদের চিহ্ন দেওয়া থাকবে। তো এখানে জেড লেখা থাকলো, পি, এল, আর, ডাব্লিউ, কিউ, এম, আর এটা হলো নোটার কম্পার্টমেন্ট। তো ওই বাক্সে এইরকম ভাবে কম্পার্টমেন্ট থাকে। এবার কি হবে? এবার এই 21 নম্বর বুথের ভিভিপ্যাট মেশিনটাকে এখানে একটা টেবিলে খোলা হলো। আচ্ছা, খোলার পর যে স্লিপগুলো বার হবে সেগুলো কাউন্টিং করার দায়িত্বে কে থাকবে? এই কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট আর মাইক্রো অবজারভার, এই 3 জনেই থাকবে। এবার এই সিচুয়েশনটা কেমন হবে?
এইখানে হচ্ছে ওই ভিভিপ্যাটের কাউন্টিং হবে, আর আর এইখানে পার্টির এজেন্টরা থাকবে। এরপর কি হবে, এই কাউন্টিং সুপারভাইজার ওই স্লিপগুলোর ভেতর প্রত্যেকটা স্লিপ সামনে যে পার্টির এজেন্টরা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখাবে যে দেখুন এই সিম্বলের স্লিপ, দেখিয়ে সেই প্রার্থীর হিসাবে এইখানে বিভিন্ন কম্পার্টমেন্টে রেখে দেবে। ধরলাম যে একজন কাউন্টিং সুপারভাইজার একটা স্লিপ কিউ পার্টির হয়ে একটা স্লিপ রয়েছে, তাহলে এই স্লিপটাকে তিনি ওই কিউ পার্টির ওই কম্পার্টমেন্টের ভেতর রেখে দেবেন। এইভাবে এই কাউন্টিং সুপারভাইজার প্রত্যেকটা স্লিপ ধরে জোরে জোরে উচ্চারণ করবে, পার্টির এজেন্টদের দেখাবে, দেখিয়ে ওই পার্টির রেসপেক্টিভ কম্পার্টমেন্টে রেখে দেবে। আচ্ছা, এইভাবে করতে করতে যখন ফাইনাল সমস্ত স্লিপের এই রাখা হয়ে গেল, মানে কম্পাইলেশন হয়ে গেল, এরপর এক একটা কম্পার্টমেন্ট থেকে স্লিপ তুলে হাতে গোনা হবে, হাতে গুনে পার্টিদের জানানো হবে, একবার দুবার তিনবার করে গুনে পার্টিদেরকে কনফার্ম করা হবে যে দেখুন এই পার্টির রেসপেক্টে এতগুলো ভোটার স্লিপ পড়েছে। এই ডেটাটা যেমন পার্টির এজেন্টরা নোট করে নেন, তার সাথে সাথে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজারভার, কাউন্টিং সুপারভাইজার এরাও নোট করে নেন। নোট করে ফাইনাল ওই আগে যে একটা টেবিল বানানো হয়েছিল কন্ট্রোল ইউনিট থেকে কে কত ভোট পেয়েছে সেটা দেখে সেই টেবিলের সাথে এই ডেটাগুলোকে মিলিয়ে নেওয়া হয়, মিলিয়ে ফাইনাল সাবমিশন দেওয়া হয়। তো ভিভিপ্যাটের গণনাটা এইভাবে হয়, ভিভিপ্যাট বা ভোটার স্লিপের গণনা। এই ভোটার স্লিপের গণনা এট এ টাইম একটা টেবিলেই হয়। এইখানে যেরকম একসাথে 14টা টেবিলের কাউন্টিং হচ্ছিল, এই ভিভিপ্যাটের কাউন্টিং একটা একটা করে টেবিলে হয়। একটা টেবিলে একটা হবে, তারপর ওই টেবিলেই আরো একটা ভিভিপ্যাট হবে, তারপর ওই টেবিলে আরো একটা ভিভিপ্যাট হবে, এইভাবে টোটাল 5বার গণনা হবে। 5বার গণনা হয়ে ফাইনাল মিলিয়ে ফাইনাল সাবমিশন হবে। এই বিষয়টা গেল। এবার একটা ছোট্ট পয়েন্ট আছে যেটা আমি একটু এক্সট্রা বলে রাখি। এই যে এইখানে বাইরে তো পার্টির এজেন্টরা থাকে, এখানে নর্মালে যে সমস্ত বুথগুলোর গণনা হয় সেই সমস্ত বুথের এজেন্টরা থাকে, মানে বুথের পার্টির এজেন্টরা থাকে। এবার কোনো একটা বিধানসভা বা কোনো একটা লোকসভা কেন্দ্রে যে ক্যান্ডিডেট প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি এই ভিতরে এই গণনা কেন্দ্রে থাকতে পারেন। ভেতরে এই জায়গাতে গণনা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য এই এরিয়ার ভেতর ক্যান্ডিডেট বা তার পাঠানো একজন এজেন্ট থাকতে পারে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলে রাখি, এই যে প্রত্যেকটা টেবিলে কাউন্টিং হচ্ছে, এই কাউন্টিং এর পর রেজাল্ট কত এলো সেটা এখানে ডিসপ্লে করার জন্য একটা বোর্ড থাকে, যেটাকে বলা হয় ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড। এর আগের দিন আমরা এখানে একটা টেবিল মতো করেছিলাম, এই টেবিলটাই এইখানে ডিসপ্লে করা হয়। আগে এটাকে ম্যানুয়ালি চকে বা মার্কার দিয়ে লিখে করা হতো, এখন এটা পুরো ডিজিটালাইজ করে দেওয়া হয়, কিন্তু নামটা সেই ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ডই রয়ে গেছে। আর এই জায়গাটা কন্ট্রোল করার জন্য এখানে একটা ছোট্ট টেবিল মতো থাকে, যেটাকে বলা হয় ডেটা কম্পাইলেশন অ্যান্ড আপলোডিং সেন্টার। আর এই সেন্টারের ভেতর এখানে আরো একটা টেবিল থাকে, যেটা আরও বা অ্যাসিস্ট্যান্ট আরও এর জন্য রিজার্ভ থাকে, অর্থাৎ আরও বা অ্যাসিস্ট্যান্ট আরও এই টেবিলে বসেন, আর বাকি সবগুলোতে গণনা হয়। এই হচ্ছে একটা ভোট কেন্দ্রের মোটামুটি সমস্ত কিছু। আশা করি আপনাদের যা ডাউট ছিল সমস্ত ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও যদি অন্যান্য কোনো ডাউট থাকে কমেন্টে আমাদের জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।